ভয়ঙ্কর রূপে হাম, একদিনে 12 শিশুর মৃত্যু, হাসপাতালে 1,500-এর বেশি। র্যাশ থাকলেও ভর্তি না নেওয়ার অভিযোগ। রোগ প্রতিরোধ ব্যবস্থা ভাঙায় বাড়ছে জটিলতা। বগুড়া সিটি কর্পোরেশন ও নতুন 5 উপজেলা গঠন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকার বৈঠকে সিদ্ধান্ত। হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তার নির্দেশ। আইনশৃঙ্খলার উন্নতি ও পুলিশ গতিশীল হওয়ায় সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত। পর্যায়ক্রমে সব সদস্যকে পাঠানো হবে ব্যারাকে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কখনো রোদ, কখনো বৃষ্টি, হাওরে কৃষকের দুর্ভোগ কমছেই না। ধান কাটা ও মাড়াইয়ের চরম ভোগান্তি, কম দামে বিক্রি হচ্ছে ভেজা ধান। এবং খাগড়াছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা, ঘর ভাড়া না দেয়ায় যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ। নওগাঁয় যৌতুকের বলি নববধূ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। আবারও ভয়ঙ্কর রূপে হাম, 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 12 জনের মৃত্যু হয়েছে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে 1,500-এর বেশি রোগী। রেকর্ড মৃত্যু ও আক্রান্ত বাড়াচ্ছে উদ্বেগ। এদিকে র্যাশ থাকলেও হাসপাতালে ভর্তি না নেয়ার অভিযোগ অনেক অভিভাবকের। শয্যা সংকট নেই দাবি করে চিকিৎসক বলছেন, শঙ্কা বুঝিয়ে নেওয়া হচ্ছে ভর্তি। 2 মাসও কমেনি হামের প্রাদুর্ভাব। হাসপাতালে প্রতিদিনই আউটডোরে ভিড় বাড়ছে রোগীর স্বজনদের। মহাখালী ডেডিকেটেড হাসপাতালের বহির্বিভাগে উদ্বিগ্ন স্বজনদের অপেক্ষা। খাওয়া বন্ধ হয়ে যাওয়া, লাল র্যাশ, বমিসহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে আসলেও ভর্তি নেওয়া হচ্ছে না বলে অভিযোগ অভিভাবকদের। আমি বলছি তাহলে একটু ভর্তি করানো যাবে, বলছে না এখন ভর্তি করানো যাবে না, যখন অতিরিক্ত বমি হবে, যখন অতিরিক্ত বাথরুম হবে তখন ভর্তি করানো লাগবে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি করায় অবস্থার অবনতি হচ্ছে বলেও জানান তারা। বাসাতে ট্রিটমেন্ট করতেছি তো আগে থেকে, কিন্তু কোনোভাবে তো উন্নতি হচ্ছে না। এখন তো বাচ্চার অবস্থা অনেক খারাপ, খেতে পারতেছে না, খাইলে রক্ত আসতেছে গাল দিয়ে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শয্যা সংকট নেই, তবে শারীরিক জটিলতা বুঝেই নেওয়া হচ্ছে ভর্তি। ভর্তি নেওয়ার কোনো কারণ নেই, সিট আমাদের আছে, আমাদের লোকবল এবং সবকিছু নিয়ে আমরা রেডি আছি। ক্লিনিক্যালি নিশ্চিত থাম না, হয়তো সিমটম দেখে তাদেরকে তো আমরা ভর্তি দিব না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, টিকার ঘাটতির কারণে শিশুর শরীরে প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় বাড়ছে জটিলতা। অন্তর্বর্তী সরকারের সময় টিকা দানের যে তারতম্যটা ঘটেছে, অভাবটা ঘটেছে, প্রধানত সেই টিকার অভাবের কারণে আমাদের দেশে হামের বিরুদ্ধে মানুষের শরীরে যে সম্মিলিত রোগ প্রতিরোধ ক্ষমতা বা হার্ড ইমিউনিটি ছিল, সেটা ভেঙে চৌচির হয়ে গিয়েছে এবং সেই সুযোগেই কিন্তু হামের এই মহামারীর প্রাদুর্ভাবটি ঘটেছে। শিশুদের নির্দিষ্ট সময়ে টিকাদানের বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। হামের প্রাদুর্ভাব ঠেকাতে খুলনা বিভাগে টিকাদান কর্মসূচি শুরু হলেও বড় বাধা স্বাস্থ্যকর্মী সংকট। বিভাগের 10 জেলায় 20,909টি পদের বিপরীতে শূন্য প্রায় 1/3। এতে ব্যাহত হচ্ছে টিকা কার্যক্রম, বাড়ছে ঝুঁকি। আব্দুল হালিমের ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। সুভাষচন্দ্র গাইন খুলনার বটিয়াঘাটার 3 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। তবে জনবল সংকটে সপ্তাহে 2 দিন 25 কিলোমিটার পথ পাড়ি দিয়ে একই উপজেলার জলমাই ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডেও তাকে সেবা দিতে হচ্ছে। ডিউটি ছাড়াও আমাকে অতিরিক্ত এখান থেকে একটা নদী পার হয়ে 20 কিলো দূরে দায়িত্ব পালন করতে হয়। স্বাস্থ্য সহকারী পদ এখানে আজ বিগত প্রায় 12 থেকে 15 বছর নিয়োগ হয় না। হামের প্রাদুর্ভাব ঠেকাতে খুলনা বিভাগ জুড়ে ব্যাপক টিকাদান কর্মসূচির কারণে সুভাষচন্দ্রের মতো সব স্বাস্থ্য সহকারীর কাঁধে এখন অনেক দায়িত্ব। তবে জেলায় 392টি স্বাস্থ্য সহকারীর পদের বিপরীতে কাজ করছেন মাত্র 150 জন। এতে স্বাস্থ্য সেবার চাকা চললেও গতি কম। একই চিত্র পুরো খুলনা বিভাগে। অন্যান্য পদেও জনবল সংকটের একই চিত্র। এতে একজন কর্মীকে একসঙ্গে টিকাদান, ইপিআই, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা সহ 10 ধরনের দায়িত্ব পালন করতে হচ্ছে। 2015 সালের পর থেকে শুধু আশ্বস্তই করে যাচ্ছে, কিন্তু কোনো নিয়োগের ব্যবস্থা আজও পর্যন্ত করতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প সময়ে বৃহৎ টিকাদান কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজন পর্যাপ্ত অভিজ্ঞ জনবল। সরকার যদি জনবল নিয়োগ না দেয়, তাহলে কিভাবে এই শিশুদের শনাক্ত হবে, কিভাবে তারা টিকা পাবে?
যদিও স্বাস্থ্য বিভাগের দাবি সংকট কাটাতে অভিজ্ঞ অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ও সিনিয়র নার্সদের কাজে যুক্ত করা হচ্ছে। পুরো বিভাগে 10 জেলার ভিতরে 4টি জেলায় কিন্তু নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে, বাকিগুলি নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রমের বিভিন্ন পর্যায়ে আছে। খুলনা বিভাগে 15,97,821 শিশুকে হাম রুবেলা টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকার বৈঠকে বগুড়া সিটি কর্পোরেশন ও নতুন 5 উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার 120তম বৈঠকে বগুড়া সিটি কর্পোরেশন সহ 5টি নতুন উপজেলা গঠন করা হয়েছে। নতুন উপজেলাগুলো হলো বগুড়ায় মোকামতলা, কক্সবাজারে মাতামুহুরী, ঠাকুরগাঁওয়ে রুহিয়া ও ভুল্লি এবং লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ। এদিকে দেশের হাওড় অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং পুলিশের প্রতি জনগণের আস্থা ফেরায় প্রায় 2 বছর পর মাঠ থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পর্যায়ক্রমে সেনা সদস্যরা ব্যারাকে ফিরবেন। এদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করে সিলেট, সুনামগঞ্জে পাথর উত্তোলনের সমন্বিত জরিপ চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের উত্তাল পরিস্থিতি সামাল দিতে 2024 সালের 19 জুলাই কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় তৎকালীন আওয়ামী সরকার। প্রবল আন্দোলনে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়ে পুলিশ। এরপর অন্তর্বর্তী সরকারের দেয়া বিচারিক ক্ষমতা নিয়ে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে সেনাবাহিনী। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়ায় মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় মাঠ পর্যায় থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। কিভাবে করব সেটা পুলিশ এবং সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থাগুলো বসে তারা পর্যায়ক্রমে সে ব্যবস্থাটা নেবে। কেউই আইনের ঊর্ধ্বে নয় মন্তব্য করে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। প্রত্যেকদিন কিছু না কিছু দাগী আসামি, মাদক সংক্রান্ত সন্ত্রাসবাদী বা জুয়া এবং অস্ত্রধারী এগুলো অ্যারেস্ট হচ্ছে। আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, আমরা সঠিকভাবে তালিকা প্রণয়ন করে অভিযানে নেমেছি। এদিকে সিলেট, সুনামগঞ্জ সহ ওই অঞ্চলের পাথর উত্তোলন এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় সার্ভে কমিটি গঠনের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যে নদীগুলো সিলট্রেট হয়ে যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে, যেখানে ওয়াটার ব্যারিকেড হয়ে যাচ্ছে, পাথর এবং বালি জমা হয়ে সেগুলো পরীক্ষা করবে, কি পরিমাণে কত গভীরতায় এই পাথরগুলো উত্তোলন করলে পরিবেশ সংরক্ষণ করা হবে, আহরণ করলে সে ব্যাপারে সাজেশন দিবে। জাপলংয়ের মতো প্রাকৃতিকভাবে স্পর্শকাতর এলাকা বাদে অন্যান্য স্থানে সীমিতভাবে পাথর কোয়ারি ইজারা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। জিওলজিক্যাল সার্ভে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। জামালপুরে বিয়ের প্রলোভনে 9ম শ্রেণীর ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ। 2 বছর পর 3 জনের মৃত্যুদণ্ডের আদেশ দ্রুত কার্যকর চায় বাদীপক্ষ। বিদ্যুতের বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ঘটাতে চায় সরকার। এজন্য সৌর ও বায়ু বিদ্যুতের ব্যবহার বাড়াতে এ মাসেই নীতিমালা প্রণয়ন করে তা জুন নাগাদ সংসদে উত্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজধানীতে এক প্রদর্শনী উদ্বোধন করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী আরও বলেন, ঢাকার প্রতিটি ভবন সোলার প্যানেলের আওতায় নিয়ে আসা হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও সংঘাতে সরবরাহ ব্যাহত এবং সার্বিক সংকটের প্রেক্ষাপটে আলোচনায় প্রাধান্য পাচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। প্রথাগত বিদ্যুতের পাশাপাশি বাসাবাড়িতে সোলার হোম সিস্টেমের সীমিত ব্যবহার এবার আরও সম্প্রসারিত করতে চায় বিএনপি সরকার। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত 3 দিনব্যাপী 15তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপোতেও উঠে এলো সেই প্রসঙ্গ। প্রদর্শনী উদ্বোধন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশ অনেক পিছিয়ে। জানান, সৌর ও বায়ুবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকার নীতিগত সহায়তা দিতে প্রস্তুত। এটা কনভিন্স হয়ে গেছি যে আমাদের দেশ রেডি
সোলারে যাওয়ার জন্য। আমি আশা করি যে এই মাসের মধ্যে আমরা একটা পলিসি তৈরি করতে পারবো এবং জুন মাসের মধ্যে আমরা ক্যাবিনেট অ্যাপ্রুভ করে এটাকে সরকারি আদেশ হিসাবে আমরা ছাড়তে পারবো। আমরা আগামী 5 বছরে 10,000 মেগাওয়াটে উন্নতি করতে পারি। বিএনপি সরকার সৌর বিদ্যুতের বিপ্লব ঘটাতে চায় উল্লেখ করে মন্ত্রী বলেন, নগরীর প্রতিটি বাসভবন সোলারের আওতায় নিয়ে আসা হবে। ঢাকা শহরে যদি আপনারা প্রত্যেকটা হাউস হোল্ডকে যদি আমরা এই সোলারের আওতায় নিয়ে আসতে পারি এবং প্রাইভেট এন্টারপ্রেনারদেরকে যদি দেই, তাহলে আমি মনে করি যে আমার ঢাকার যে লোডটা আছে অনেক লোড কমে যাবে। অনুষ্ঠান শেষে বিদ্যুতের দাম বাড়ছে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের কোনো জবাব দেননি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আমি আমার উত্তর দিয়েছি, বলছি বাড়লে তখন প্রশ্ন করে, এখনো তো বাড়ে নাই। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। মনের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক চলছে। সন্ধ্যা 7:45 সচিবালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে, যেখানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান, সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সহ অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত আছেন। জনপদের সময় আরও থাকছে। বাণিজ্যিক জাহাজ থেকে তেল চুরি ঠেকাতে কঠোর অবস্থানে কোস্টগার্ড। কর্ণফুলী নদী বন্দরের আশপাশে বিশেষ মহড়া, সমুদ্র বন্দর ও উপকূলে নিরাপত্তা বাড়ানোর আশ্বাস। কখনো রোদ, কখনো বৃষ্টি, হাওড়াঞ্চলে কৃষকদের দুর্ভোগ কমছেই না। ধান কাটা, মাড়াই ও শুকাতে চরম ভোগান্তিতে পড়ছেন চাষিরা। বাধ্য হয়ে কম দামে ভেজা ধান বিক্রি করছেন অনেকেই। বৃষ্টির কারণে মৌলভীবাজারে হাওর কাওয়াদিঘি, হাইল হাওর ও হাকালুকির পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে কৃষকরা তলিয়ে থাকা ধান কাটতে গিয়ে পড়ছেন বিড়ম্বনায়। জেলায় 3,500 হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়ে 27,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আজকে রাত্রে মেঘে ধান একবারে পুরা পুরাইয়াও তো হুকাইয়া পানির মাঝে গাজা বুঝি ধান হাটরাম, এ ধান হাটিয়া নিয়ে যে খাইবে কোনো আশা নাই। খুব আশা আছিল যে আমরা ধানগুলা হাটিয়া নিতাম পারবো, কিন্তু গতকালকে রাত্রে তো না যে বৃষ্টি নামছে, এই বৃষ্টির কারণে ধানগুলা তলিয়া যাইতেছে। সুনামগঞ্জে কখনো রোদ, কখনো বৃষ্টির কারণে ধান শুকাতে বিড়ম্বনায় কৃষক। এখনো শত শত মন ধান পড়ে আছে। এ জেলায় সরকারি হিসাবে 20,160 হেক্টর জমির ধান জলাবদ্ধতা, শিলাবৃষ্টি সহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধর্মপাশা, মধ্যনগর ও তাহিরপুর উপজেলার কৃষক। আনার পরে তোমার দেখা যায় জলাবৃষ্টির লাগে আমরা ধানও শুকাইতে পারছি না। কয়েকদিন আগে ধান ফলানো হয়েছে, ধান তোলা গেছে না, সব ধান খারাপ রয়েছে। কিশোরগঞ্জের টানা বৃষ্টি আর ঢলের পানির কারণে ধান শুকাতে পারছেন না কৃষকরা। বাধ্য হয়ে কম দামে ভেজা ধান বিক্রি করছেন তারা। কৃষি বিভাগের হিসাবে জেলায় 13,600 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় 50,000 কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। 80,000 টাকার উপরে গেছে খরচ। এখন মনে করেন খুব বড় জল ফাইলে আর ফালাই চড়াই লইব। বিজা ধান বলে লই তারে না, ব্যাপারে 600, 650, বেড়ে না কোর্স হয়েছে 700-800। এদিকে নেত্রকোনার আটপাড়া উপজেলার বাগরাত ধুলিপুরি হাওরে পানিতে তলিয়ে থাকা ধান কাটছেন কৃষকরা। রিমো সিদ্দিক, সময় সংবাদ। দেশের 4 জেলায় 4 খুনের ঘটনা ঘটেছে। খাগড়াছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। যশোরে ঘর ভাড়া না দেয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নওগাঁয় বিয়ের মাস না যেতেই যৌতুকের বলি হলেন এক নববধূ। এদিকে বাগেরহাটে জুস খাওয়াকে কেন্দ্র করে এক দোকানিকে কুপিয়ে হত্যা করেছে ক্রেতা। বাগেরহাটে জুস খাওয়াকে কেন্দ্র করে এক দোকানিকে কুপিয়ে হত্যা করেছে ক্রেতা। পুলিশ জানায় সকালে চিতলমারির হিজলা গ্রামে এক ক্রেতা মুজাহিদের দোকান থেকে একটি জুস কেনেন। হাতে নিয়ে ভালো না বললে দোকানি জুসটি খেয়ে তাকে জানান খারাপ না। এ সময় ক্রেতা ক্ষিপ্ত হয়ে হাতে থাকা আশুরা দিয়ে তার গলায় কোপ দেয়। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। আমার চাচা গেঞ্জি দস্তে পাইছি, দইরে কয় তুই কি জুস বেশি তুই একটু খেয়ে দে। আমি সরকারের কাছে চাই আর ফাঁসি। ইতিমধ্যে আসামি গ্রেপ্তার হয়েছে,
পরবর্তী আইনগত ব্যবস্থা সবকিছু প্রক্রিয়াধীন আছে। খাগড়াছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে পানছড়ি উপজেলায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোরে ইমন হোসেনকে তার ঘরের সামনে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যশোরে ঘর ভাড়া না দেয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে অভয়নগর উপজেলার নোয়াপাড়ায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়ে মৃত্যু হয় তার। মারিছে সে একজন সন্ত্রাসী এবং সে একজন দুষ্কৃত লোক, এই জন্য সে ঘর ভাড়া দিতে রাজি হয়নি। দ্রুত গ্রেপ্তারের জন্য একাধিক টিম মাঠে কাজ করতেছে এবং এই সংক্রান্তে আমাদের পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দেন। এদিকে নওগাঁয় বিয়ের মাস না যেতেই যৌতুকের বলি হলেন ফাল্গুনী নামের এক নববধূ। স্বজনদের অভিযোগ, যৌতুকের টাকা দেওয়ার পরও অতিরিক্ত টাকা চেয়ে না পেয়ে ফাল্গুনীকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। হত্যার ঘটনায় স্বামী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ফাল্গুনীকে জিনে ধরেছে বলে অপপ্রচার চালায় তার শ্বশুরবাড়ির লোকজন। রিমু সিদ্দিক, সময় সংবাদ। আলাদা স্থান থেকে 2 কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে জামালপুরে ডোবা থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয়রা জানায়, বুধবার রাতে মিঠাপুকুর এলাকায় বাবার সেচ ট্রান্সমিটার দেখভালের দায়িত্বে ছিলেন মফিজার রহমান। রাতে চোর চক্র সেচ ট্রান্সমিটার চুরি করতে এসে বাধা পেয়ে মফিজার রহমানকে হত্যা করে এবং ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যায়। এদিকে মিঠাপুকুর উপজেলার কৃষ্ণপুর গ্রামে আবু সাইদ নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে জামালপুর পৌর এলাকার ডোবা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেখছেন জনপদের সময়। জামালপুরে 9ম শ্রেণীর ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে 3 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। 2024 সালের 19 এপ্রিল ইসলামপুরে 9ম শ্রেণীর ওই শিক্ষার্থীকে বিয়ের কথা বলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে স্থানীয় মোহাম্মদ শিপন, ইব্রাহিম এবং ইউসুফ আলী। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় মামলা করেন। 2 বছর পর আদালত 3 আসামিকেই মৃত্যুদণ্ডের আদেশ দেন। আদালতের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাদীপক্ষ। দেখছেন জনপদের সময়। বাণিজ্যিক জাহাজ থেকে তেল চুরি ঠেকাতে কঠোর অবস্থানে কোস্টগার্ড। একই সঙ্গে জলদস্যুতা ও মানব পাচার শূন্যের কোঠায় আনতেও বদ্ধপরিকর এই বাহিনী। দেশের সমুদ্র বন্দরের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমুদ্র ও নৌপথে পণ্য পরিবহন নির্বিঘ্ন রাখতে বিশেষ মহড়া চালিয়েছে কোস্টগার্ড। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। দেশের সমুদ্র বন্দরের নিরাপত্তা এবং নৌপথে পণ্য পরিবহন নির্বিঘ্ন করতে সদা জাগ্রত কোস্টগার্ড। বন্দর ও চ্যানেল সংলগ্ন এলাকায় সার্বক্ষণিক নজরদারি এবং নিয়মিত টহলে থাকেন বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার সকালে কর্ণফুলী নদী বন্দরের আশেপাশের এলাকায় বিশেষ মহড়া চালায় কোস্টগার্ড। বহিনঙ্গরের চোরাচালান এবং দমনে বাংলাদেশ কোস্টগার্ড সদা তৎপর। দেশ এবং দেশের জাতির জনগণের স্বার্থে আমরা সর্বদা সোচ্চার আছি এবং আমরা আমাদের টহল পরিচালনা করে যাব। বহিনঙ্গরে চুরি ও চোরাচালান রোধে কঠোর অবস্থান বজায় রাখা হচ্ছে বলে জানাচ্ছেন উপকূল রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। যারা জলদস্যু তাদের নিজস্ব পরিকল্পনা থাকে। আমরা যখন আমাদের এলাকার মধ্যে কনসেন্ট্রেশন দিই তখন তারা হয়তো অন্যদিকে যাওয়ার চেষ্টা করে। বাট যে কোনো সময় আমরা তথ্য পাই, আমরা তাদেরকে ধরার জন্য তৎপর থাকি এবং ধরে ফেলতে সক্ষম হইও। বাংলাদেশ কোস্টগার্ড থাকার কারণে এটা কমছে এবং ভবিষ্যতে আমি মনে করি যে আমরা শূন্য কোটায় নিয়ে আসবো ইনশাল্লাহ। গত 1.5 বছরে নিয়মিত টহলের বাইরে বহিনঙ্গরে 1320টির বেশি অভিযান পরিচালনার পাশাপাশি 47টি বাণিজ্যিক জাহাজে বোর্ডিং করে জলদস্যুতা প্রতিরোধ করেছে কোস্টগার্ড। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। ভয়ঙ্কর রূপে হাম, একদিনে 12 শিশুর মৃত্যু, হাসপাতালে 1,500-এর বেশি। র্যাশ থাকলেও ভর্তি না নেওয়ার অভিযোগ, রোগ প্রতিরোধ ব্যবস্থা ভাঙায় বাড়ছে জটিলতা। বগুড়া সিটি কর্পোরেশনও নতুন 5 উপজেলা গঠন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকার বৈঠকে সিদ্ধান্ত। হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তার নির্দেশ। এবং আইনশৃঙ্খলার উন্নতি ও পুলিশ গতিশীল হওয়ায় সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত। পর্যায়ক্রমে সব সদস্যকে পাঠানো হবে ব্যারাকে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।